নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ প্রত্যাশা করে দেশের গণতন্ত্রকামী জনগণ এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংশোধনের জন্য সংসদই হচ্ছে একমাত্র ফোরাম এমন দাবি করে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পঞ্চদশ সংশোধনী ফিরিয়ে আনার রায় দেয়াকে স্বাগত জানায় বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য সাংঘর্ষিক। আমরা যেটা আশা করেছিলাম যে আমরা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের আপনার মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন আদালত। সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় রায়ের মাধ্যমে এগুলো বৈধ ঘোষণা করা। মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদের কর্ম যাবতীয় সংশোধনী বিবেচনা করা, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন ও পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করার কথা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের অভিযোগের অগ্রগতি প্রতিবেদন নিয়ে শুনানি হয়। পরে আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জিয়াউল আহসান ও আব্দুল্লাহ আল মামুন সহ 8 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন 20 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দেওয়া হয়। এই ধরনের উদ্যোগ একের পর এক নেওয়া হবে এটাকে বিতর্কিত করার জন্য, কিন্তু আপনাদেরকে আমরা এনশিওর করতে চাই জাতির কাছে যে এই ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা প্রসিকিউশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভয় ভীতিহীনভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। যে মানবতা বিরোধী এই বাংলাদেশের মাটিতে হয়েছে, জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, তার আগে যে সমস্ত গুম খুন সহ অপরাধ হয়েছে, সেগুলোর বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। যে হারে গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী সারা বাংলাদেশ জুড়ে অপরাধ হয়েছে, আমরা যদি সব অপরাধীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসি, তার সংখ্যা হবে হাজার হাজার। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে জানাবেন। উপমা, আপনি যে সংবাদটি আসলে পড়ছিলেন সেই সংবাদের সূত্র ধরে আমরা বলতে চাই, আজকে কিন্তু সকাল 10টার কিছুক্ষণ পর 10:30টার দিকেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 8 আসামিকে আসলে এখানে উপস্থিত করা হয়েছে, যাদের মধ্যে আপনার যে কথাটি আমরা বলছিলাম যে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং আসলে আরও রয়েছেন যেটা টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আসলে মোট 8 আসামিকে আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
উঠানো হয়েছে এবং তাদের এই উপস্থিতিতেই কিন্তু একটু আগে আসলে বিচার কার্য শুরু হয়েছে এবং তাদের শুনানি চলছে। এই শুনানিতে আমরা যতটুকু জানতে পেরেছি, আমি এই প্রসিকিউশন বা এই এজলাসের ভেতরেই ছিলাম এতক্ষণ, এখন সেখান থেকেই আমরা যে রায়গুলো বা যে কথাগুলো শুনতে পেরেছি যে তারা কিন্তু যে প্রসিকিউশন রয়েছেন, যে প্রসিকিউটর রয়েছেন, চিফ প্রসিকিউটর কিন্তু 4 জনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করেছেন এবং সেই আদালত সেই আবেদন কিন্তু মঞ্জুর করেছেন এবং তাদেরকে আলাদাভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং সেই জিজ্ঞাসাবাদে যেহেতু জানি জুলাই আগস্ট যে গণহত্যা রয়েছে, যে গণহত্যার নানা বিষয়ে তারা এখনো জানেনি, সেই অজানা বিষয়গুলো তাদের কাছে নতুন নতুন কিছু তথ্য জানার জন্যই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এরই ধারাবাহিকতা আমরা যতটুকু জানি যে গত কয়েকদিনে কিন্তু এর আগেও কিন্তু বেশ 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মধ্যে চিফ প্রসিকিউশন তাজুল ইসলাম কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে সেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে জুনায়েদ আহমেদ পলককে। সেই পলক কিন্তু তার স্বীকারোক্তি দিয়েছেন যে জুলাই আগস্ট যে গণহত্যা চলাকালে যে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল সেটি কোনো দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ বা কোনো গোলযোগের কারণে হয়নি, সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নাকি সেই ইন্টারনেটটি শাটডাউন করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল জুলাই আগস্ট গণহত্যাকে আসলে ধামাচাপা দেওয়ার জন্যই এই ইন্টারনেট শাটডাউন করা হয়েছে। এটি আমাদেরকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যেটি স্বীকার করেছেন জিজ্ঞাসাবাদে জুনায়েদ আহমেদ পলক। এমন আরো অনেক বিষয় রয়েছেন, তিনি আমাদের কিছুক্ষণ আগেই জানিয়েছিলেন যে তারা যে আবেদনটি করেছেন এমন আরো অনেক তথ্য জানার জন্যই কিন্তু আলাদা আলাদা 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সময় চাওয়া হয়েছে। সেই সময় আদালত আসলে দিয়েছেন এবং একই সাথে পুরো প্রক্রিয়াটি আসলে আরো চলার জন্য, আরো অধিকতর তদন্তের জন্য তাদের শুনানির জন্য 2 মাস সময় চেয়েছেন এবং আদালত সেটিও মঞ্জুর করেছেন। আরেকটি বিষয় আমরা একটু বলতে চাই যে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান কিন্তু একটা আবেদন করেছে, তার পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি এই ট্রাইব্যুনালে চলতে পারে না, বা আসলে যেই ঘটনার জন্য তাদেরকে এই আদালতে আনা হয়েছে সেগুলো আসলে মানবতার অপরাধ নয়, এমন বিষয় বলে তিনি কিছু আবেদন করেছেন এবং সেই আবেদনের শুনানিও আসলে করা হয়েছে এবং সেটি এই জন্য এই প্রকৃত জবাব দেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর আসলে 1 মাস সময় চেয়েছেন। তিনি যে আবেদনটি করেছেন তার জন্য 1 মাস সময় আদালতের কাছ থেকে তারা নিয়েছেন এবং এই তার যে আবেদনের এটি ভালোভাবে তদন্ত করে বা পরে এর জবাব তারা দিবেন। অর্থাৎ এই বিষয়গুলোতে কিন্তু আজকে আদালতে আলোচনা হয়েছেন এবং এখনো পর্যন্ত 8 জন যে আসামি রয়েছেন তারা কিন্তু এই চিফ প্রসিকিউশনের যে ছোট একটি জেলখানা রয়েছেন এবং সেই হাজতখানাতেই তারা কিন্তু এখনো রয়েছেন। তারা আদালতে ছিলেন, আদালত থেকে পরবর্তীতে তাদেরকে এই জেলখানায় রাখা হয়েছে। হয়তো অল্প কিছুক্ষণ পরেই এই আদালতের শুনানি শেষ হওয়ার পর তাদেরকে আবারও সেই পূর্বের কাশিমপুরে হয়তো নিয়ে যাওয়া হবে। তো এই ছিল এখনকার মতো আমাদের কাছে তথ্য, আর বাকি তথ্য হয়তো বা পুরো যে এই আদালতে যে বিচার কার্যটি চলছে বা আজকে যে শুনানি চলছে সেই শুনানি শেষ হলে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তাদের সাথে কথা বলে হয়তো বা বাকি আরো অন্যান্য বিষয়গুলো আমরা জানাতে পারবো। উপমা। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। মিশরে শুরু হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জোট D8 সম্মেলনের 11তম শীর্ষ সম্মেলন। যোগ দিতে রাজধানী কায়রোয় জড়ো হয়েছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় সকাল 11টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কায়রোতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জামপ্রিয়া আব্দুল কাদের। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের পরবর্তী নির্বাচন, রোহিঙ্গা সংকট সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন ডক্টর ইউনুস। প্রেস সচিব বলেন, এই সফরে বাংলাদেশের অভূতপূর্ব পরিবর্তন ও বাংলাদেশের চাওয়া পাওয়া নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক চাপায় সিএনজি অটো রিকশার চালক সহ 5 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। সকাল 8টার দিকে উপজেলার হাজীবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিএনজি চালিত অটো রিকশাটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। হাজীবাজার এলাকায় পৌঁছালে বহনটিতে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক মনিরুল মান্নান, যাত্রী ফিরোজ ও তার স্ত্রী শারমিন সহ 4 জন। ফিরোজ শারমিন দম্পতির 6 মাসের শিশু সন্তান জাহিদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।
টঙ্গীর ইজতেমা ময়দানের আশপাশের ৩ কিলোমিটার এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধের পর থেকেই ইজতেমা মাঠ জুড়ে কড়া নিরাপত্তায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাঠের প্রবেশ মুখগুলোয় কড়া নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইজতেমার ময়দানের প্রধান ফটকে যাওয়ার স্টেশন রোড থেকে কামারপাড়া ব্রিজ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। স্টেশন রোডে সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তা ও ব্যারিকেড বসানো হয়েছে। কামারপাড়া ব্রিজের মুখে ব্যারিকেড দিয়ে কড়া নিরাপত্তায় রেখেছে সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএন এর সদস্যরা। এছাড়া ইজতেমার মাঠে প্রবেশের প্রধান ফটকের এই সড়কটিতে র্যাব পুলিশ সদস্যদের টহল, সাজোয়া যানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যানবাহন দেখা গেছে। মাঠে ঢোকার ক্ষেত্রে ওই গতকাল যে মিটিংয়ের যেই সিদ্ধান্তে মাঠ খালি হয়েছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে, সেইখানেই একটা সিদ্ধান্ত যে এখানে যে বেশ কিছু স্থাপনা শুধু নয়, তাদের মালামাল আছে, সেই মালামালগুলি পাহারার জন্যই পাহারাদার অথবা তাদের নিয়োগকৃত কিছু লোক এখানে অবস্থান করবে আর কি, থাকবে, মালামালগুলি দেখবে, সেই লোকগুলি এখানে আছে। এইটা মানে সুরাই নিজাম গ্রুপ যেটা, তাদেরই মালামাল এখানে, তারাই অবস্থান করে আর কি ম্যাক্সিমাম টাইম। তো তাদের মালামালগুলি ছিল আর কি। তারা তো ওই যে অপরপক্ষ যারা, তারা তো রাতে যখন ঢুকে তখন তারা তো কোনো রকম মানে জিনিসপত্র রেখে চলে গিয়েছিল আর কি। তো আর কালকে যারা বের হয়ে গেছে তারা তো তাদের জিনিসপত্র মালসামানা নিয়ে চলে গেছেন। ভিসা নীতির পরিবর্তনে ভারতের ভিসা না পেয়ে চিকিৎসার জন্য অনেকে ছুটছেন থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে। তবে এক শ্রেণীর রোগী যারা ভারতে চিকিৎসা নিতে পারলেও অন্যান্য দেশে খরচ বেশি হওয়ায় যেতে পারছেন না, তাই বাধ্য হয়ে দেশেই চিকিৎসা নিচ্ছেন। এর ফলে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। সেই সাথে দেখা দিয়েছে সিটের সংকট। আস্থার সংকট কাটানো না গেলে কোনোভাবেই বিদেশমুখিতা ঠেকানো সম্ভব নয় বলে মত চিকিৎসকদের। এস.এম. তানভীরের রিপোর্ট। ভারতের চিকিৎসা নেওয়া রোগীর বেশিরভাগই এখন চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশে। মাইটিভির সাথে আলাপকালে রোগীরা বাংলাদেশের চিকিৎসার মান ভালো হলেও সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসকদের অতি ব্যবসায়িক মনোভাব, ঔষধের মানসহ নানা প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। বাংলাদেশের চিকিৎসা অবস্থা ভালো, কিন্তু তারপরেও কিন্তু কিছুটা ঘাটতি আছে আমার মনে হয়। তা না হলে মানুষ কেন বিদেশে যাচ্ছে? ওই যে অনেকের ভিতরে একটা বিশ্বাস জন্মে গেছে যে আমরা বাইরে গেলে ভালো হবে, বাংলাদেশে হবে না। এই বিশ্বাসটাকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে। কারণ ডাক্তার দেখাতে গেলে আপনার ডাক্তারের ফি দিতে হবে, পরীক্ষা নিরীক্ষার যে ফি দিতে হবে সেই ফিটা অনেক বেশি, এই কারণে ভয়তে কিন্তু আসতে যায় না। তারা বলছেন দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফদের রোগীর প্রতি আন্তরিকতা কম, রোগীদের কম সময় দেয়া যা চাইলেই পরিবর্তন করা সম্ভব সহ হাসপাতাল পলিসিতে পরিবর্তন আনা জরুরি। রোগীর ওয়েটিং টাইম কমানো, রেশনাল প্রেসক্রিপশন প্রদান, ল্যাবের মান বৃদ্ধি করে উন্নত ডায়াগনোসিস করলেই আস্থার সংকট অনেকটা কমবে বলে মনে করেন রোগীরা। রোগীদের আস্থার সংকটের কথা স্বীকার করে বিদেশ গমনের কারণগুলো তুলে ধরেন চিকিৎসক। অনেকগুলো বড় বড় হাসপাতালে নানা ধরনের মার্কেটিং এর লোকজন বাংলাদেশে কাজ করছে। তারা নানা মিথ্যা প্রলোভন এবং গুজব ছড়িয়ে মানুষকে মোটিভেট করেও দেশের বাইরে নিয়ে যায়। অবৈধ অর্থের উৎস যাদের রয়েছে তারা দেশের বাইরে যাচ্ছে, কারণ তারা মনে করছে আমার নেতা যদি দেশের বাইরে চিকিৎসা নেয় আমারও নেওয়া উচিত, নাহলে তো সামাজিক মর্যাদা বাড়ল না। আর এর বাইরে কিছু লোকজন যায় যাদের সত্যিকার অর্থে চিকিৎসার দরকার রয়েছে, যে চিকিৎসাটা বাংলাদেশে নাই। এখন আমাদের সরকারি ব্যবস্থাপনায় যে জিনিসটা লক্ষ্য করা গেছে যে সেই ব্যবস্থাপনায় অনেক ঘাটতি রয়ে গেছে। যেমন অনেক সময় অভিযোগ আসে রোগীদের কাছ থেকে, যারা সময় মতো গিয়ে অনেক সময় ডাক্তারদের চিকিৎসা স্থলে পান না। আবার যে সমস্ত ঔষধ সরকার হতে দেওয়ার কথা সেই সমস্ত ওষুধেরও অপ্রতুলতা আছে। তবে চিকিৎসকরা বলছেন কোভিড-19 সময় যখন বিদেশ যাওয়া সম্ভব ছিল না তখন বাধ্য হয়ে মানুষ দেশে চিকিৎসা নিয়েছেন। তবে ভারতে চিকিৎসা নেওয়া রোগীরা এখন বাংলাদেশে চিকিৎসা নেওয়ায় রোগীর চাপ কিছুটা বেড়েছে। সেই সাথে বেড়েছে হাসপাতালগুলোতে সিটের সংকট। জনসংখ্যার তুলনায় এখানে ডাক্তারও যেমন কম, নার্স আরও বেশি কম, টেকনোলজিস্ট আরও বেশি কম এবং হাসপাতালের সিট সংখ্যা কম। ফলে যেটি দাঁড়াচ্ছে রোগীর লোকজনের অভিযোগটি একেবারেই সত্য যে প্রয়োজনীয় বেড তারা পাচ্ছে না। আমরা চাইব নতুন উদ্যোগে দেশের স্বাস্থ্য সেবার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করে রোগীর জন্য প্রয়োজনীয় বেড, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স ইত্যাদি যেন পরিকল্পনা করা হয় এবং তাদেরকে তৈরি করার দিকে যায়। না হলে কিন্তু আমরা বিদেশমুখীনতা
বা বিদেশ নির্ভরতা থেকে চিকিৎসার ক্ষেত্রে যেটা হচ্ছে বেরিয়ে আসতে পারবে। প্রকৃত সেবা প্রদানের মাধ্যমে রোগীদের আস্থা ফেরানো না গেলে কোনোভাবেই ঠেকানো যাবে না বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা। সাথে চিকিৎসা নিতে গিয়ে যে পরিমাণ অর্থ প্রতি বছর বিদেশে চলে যায় তা ঠেকাতে হবে। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা। রাজবাড়ীতে নির্মাণের ৫ বছর পরেও চালু হয়নি গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। অযত্ন অবহেলার অভাবে কমপ্লেক্স থেকে চুরি হচ্ছে বিভিন্ন আসবাবপত্র। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেখে বোঝার উপায় নেই, এটি গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। আওয়ামী লীগ সরকারের আমলে তড়িঘড়ি করে কোনো রকম পরিকল্পনা ছাড়াই নির্মাণ করা হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। ফলে কোনো কাজে আসছে না ভবনটি। প্রতিনিয়ত ময়লা আবর্জনার স্তূপে পরিণত হওয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানরাও এখানে আসতে পারছেন না কোনো কাজ করতে। সবসময় ময়লা আবর্জনায় ভরপুর থাকে, আশপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। আর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি এমন জর্জরীর্ণ থাকায় ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছেন বর্তমান সময়ের নতুন প্রজন্ম। সরকারের কাছে আমার উচ্চতর আবেদন থাকবে যেন আমাদের এই কমপ্লেক্স ভবনটা সুন্দরভাবে পরিচালিত হয়। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু তাদের সামনে বিশেষ কিছু দিক তুলে ধরা দরকার। অযত্ন অবহেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেই বসেছে গোয়ালন্দের গরুর হাট। দ্রুত গরুর হাটটি অপসারণ করে কমপ্লেক্সটি প্রাণবন্ত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। সঠিক মানসম্মতভাবে যে প্রতিষ্ঠানগুলি করা উচিত, সঠিক জায়গা নির্ধারণ করে যে প্রতিষ্ঠানগুলি করা উচিত, বিগত সরকার এই প্রতিষ্ঠানগুলি সেভাবে করে নাই। সেখানে আমরা প্রতিনিয়ত যাবে, সেখানে লাইব্রেরিতে থাকবে, আমাদের মুক্তিযুদ্ধকালীন যে দৃশ্যগুলো সেগুলো লিপিবদ্ধ থাকবে, নতুন প্রজন্ম যাবে, যারা জানবে, শিখবে। এই স্বাধীনতা এখন এইভাবে নষ্ট হয়ে যাবে এটা আমরা কখনো আশা করি না। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমান যে অবস্থায় রয়েছে সেটা আসলে একটু দুঃখজনক ব্যাপার যে এটা আসলে সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। এটা আমার মনে হয় যে প্রথম দিকে যারা এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি তৈরি করার জন্য সাইট সিলেকশন করছে তাদের মধ্যে অবশ্যই একটা সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল, সেটা হয়তো এখনো বাস্তবায়ন হয়নি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আলী আহমেদ মার্কেটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে পুড়ে ছাই হয় অন্তত 30টি দোকান। গজারিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, ধারণা করা হচ্ছে বাজারের একটি সেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দর্শক, সংবাদ শেষ করব অতিথি পাখির খবর দিয়ে। শীতেলেই অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। কিন্তু সময়ের বিবর্তনে জাহাঙ্গীরনগরে কমতে শুরু করেছে অতিথি পাখির আগমন। মাত্রাতিরিক্ত গাছ কাটা, অপরিকল্পিত ভবন নির্মাণ সহ অতিরিক্ত শব্দের জন্য অতিথি পাখি শূন্য হবার পথে যাবে। পাখির বিচরণ, আবাসস্থলের নিশ্চয়তা, সংরক্ষণ ও লেক সংস্কার বিষয়ে প্রশাসনের ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন পাখি বিশ্লেষকরা। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পাড়ি জমাতেও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। এসব পাখির কলকাকলিতে মুখরিত থাকে ক্যাম্পাসের লেকগুলো। জাবির সৌন্দর্যের সঙ্গে পাখিদের কোলাহল, প্রকৃতির মুগ্ধ রূপ পর্যবেক্ষণ করতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতো দর্শনার্থীরা। কিন্তু গত কয়েক বছরের পরিসংখ্যান জানান দিচ্ছে আশঙ্কাজনক পরিস্থিতির। বিভিন্ন কারণে জাবিতে উদ্বেগজনকভাবে কমছে পরিযায়ী পাখির সংখ্যা। চলতি বছর একমাত্র ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার ছাড়া আর কোথাও পাখির তেমন দেখা মেলেনি। মাত্রাতিরিক্ত গাছ কাটা, অপরিকল্পিত ভবন নির্মাণ সহ অতিরিক্ত শব্দের জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে মনে করেন শিক্ষার্থী ও পাখি প্রেমীরা। অতিথি পাখি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। প্রতি বছরই শীতপ্রধান অঞ্চল থেকে কিন্তু অতিথি পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিগত সময়গুলো তুলনায় কিন্তু অতিথি পাখির সংখ্যা খুবই কম। এটার মূল কারণ হিসেবে আছে আমাদের মানুষজনেরই বিভিন্ন আচরণ। যেরকম সাধারণ একটা জলাশয়ে অনেকগুলো অতিথি পাখি আছে, ওখানে দাঁড়িয়ে পড়ে সিম্পলি অতিথি পাখিদের উদ্দেশ্যে ঢিল ছোড়া হয়। পরিবেশ দূষিত হচ্ছে, প্লাস জলাশয়গুলোতে আর কি অতিথি পাখি থাকার মতো আর কি অবস্থা
নেই, এখন নষ্ট হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে অতিথি পাখির আগমন একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিছু পাখি আসে যেগুলো সত্যিকারের আমাদের চীনের অংশ থেকে বা তিব্বতের অংশ থেকে বা সাইবেরিয়ান অঞ্চল থেকে কিছু পাখি আসে যেগুলো পরিমাণে খুবই কম। তো আমরা যদি পাখির আবাসস্থল ঠিক রাখতে পারি এবং এদের নিরাপত্তা বিধান করতে পারি, তাহলে আশা করা যায় যে লেকগুলোতে পাখি বসছে না, সেখানেও হয়তো বা পাখি ফিরে আসবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নিয়ে ক্যাম্পাসে পাখির কোলাহল আগের মতো ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি।